বর্তমানে বিধানসভা ভোটের জন্য টানটান এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর মধ্যেই নানান ঘটনা তীব্রভাবে প্রভাব ফেলছে। যেই ঘটনাগুলির মধ্যে এক এবং অন্যতম ঘটনা হলো বর্তমানে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস 291টি আসনে প্রার্থী তালিকা অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছে। সেই নিয়ে নানান রকমের প্রচার পরিকল্পনা চলছেই, কিন্তু সবথেকে বড় বিষয়টা হলো যে 70 থেকে 72 জন বর্তমানের বিধায়ককে এবার টিকিটই দেয়নি। অর্থাৎ টিকিট না দেওয়ার পেছনে কী কী কারণ ছিল? প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া উঠেছে সেই হাওয়াটাকে রোধ করা, স্থানীয় পর্যায়ে বা এলাকাবাসীর কাছে সেই যে নেতা বা বিধায়ক তার কতটা গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে টিকিট দেওয়া হয়েছে, এলাকায় বিভিন্ন মানুষের কাজে কতখানি তারা থাকেন সেই বিষয়টি বিচার বিশ্লেষণ করা হয়েছে এবং সর্বোপরি তার নামে কোনো দুর্নীতি বা জনমানসে তার উপর কোনো রোষ আছে কিনা বা তার সঙ্গে মানুষের যে ভাবের আদান প্রদান ইত্যাদিগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে কতটি গ্রহণযোগ্য ঘটনা, অর্থাৎ কোন দিকে কি করতে গেলে সব থেকে সাফল্যের জায়গা চলে আসবে। অর্থাৎ শাসক দল সেই সমস্ত বিধায়কগুলোকে ছেঁটে ফেলে নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে একগুচ্ছ তরুণ তুর্কিকে এবার ময়দানে নামিয়েছে। কিন্তু এই যে 70 জন বা 72 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি, তারা কি করবে? সেই 70 জন বিধায়ক যারা বর্তমানে নমিনেশন পাননি অর্থাৎ মনোনয়ন পাননি দলের, তাদের মধ্যে 6 জন বিদ্রোহী বিধায়কের এমন নাম উঠছে সেই বিদ্রোহী বিধায়করা হারিয়ে দিতে পারে দলকে। এই তালিকায় নামগুলি শুনলে একদম চমকে যেতে হবে। সেই নামগুলি কি কি? নামগুলি নাম্বার 1, 1 নম্বর হলো অসিত মজুমদার। তিনি চুঁচুড়ার বিধায়ক। যখনই বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে ঠিক সেই সময় তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তিনি 3 বারের বিধায়ক, তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হয়নি। কিন্তু তা না করেই চুঁচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে দিল ভোটে। ফলে তিনি বললেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তারপরে নানা রকমের গেল লোকাল স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মত পার্থক্য তৈরি হয়েছে এবং সেটি প্রকাশ্যে ফুটে এসেছে। কেউ দেবাংশু বারে তাকে অনুরোধ করেছেন তার হয়ে প্রচারে যেতে, মানুষের সঙ্গে যোগাযোগ করতে, জনসংযোগ বৃদ্ধি করতে। সাময়িকভাবে তিনি ব্যাপারটা বুঝলেও পরে আবার তিনি বলছেন যে না, আমি আর রাজনীতি করব না। তো সব নিয়ে একটা টালমাটাল পরিবেশ তৈরি হয়েছে। সেই টালমাটাল পরিবেশের মধ্যে অন্যতম বিষয় হলো যে কি হবে আসলে বিধানসভা ভোটের চরিত্রটাই কি হবে, চুঁচুড়া সিট কি হবে, অসিত মজুমদার কি আসলে তাহলে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন? সেটাও তো ভোটই বলবে, কিন্তু তৃণমূল বেশ সন্দিহান। পরবর্তী যে নামটি প্রকাশ্যে আসতে চলেছে সেই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো আব্দুর রহিম কাজী। তিনি বাদুড়িয়ার বিধায়ক এবং আগে কংগ্রেসে ছিলেন, তৃণমূলে এসেছিলেন এবং তৃণমূলে এসে তিনি বিভিন্ন জায়গায় সংগঠন গড়ে তোলে। গতবারের নমিনেশন পেয়েছিলেন, ভোটে জিতেছেন, কিন্তু বর্তমানে তিনি এবার হননি, এবার তাকে দল নমিনেশন দেয়নি। ফলত তিনি একটা নতুন একেবারে গতির উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে বইছেন। ফলে বিধানসভা ভোটে তাকে নিয়ে কি তৃণমূলকে বেগ পেতে হবে? এই নিয়ে বেশ বড়সড় একটা ব্যাপার তৈরি হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই আব্দুর রহিম কাজী বাদুড়িয়া থেকে কি তৃণমূলকে বেগ দেবে? বাদুড়িয়া আসলে বসিরহাট লোকসভার অন্তর্গত একটি বিধানসভা। এবার এই নিয়ে দেখা যাচ্ছে যে কি হতে পারে, আগামী দিনে কি হবে। এর পরবর্তী হলো মঞ্জু বসু এবং সুনীল সিং, নোয়াপাড়ার 2 প্রাক্তন বিধায়ক। এবার মঞ্জু বসুকে নমিনেশন দেয়নি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তার জায়গায় তরুণ তুর্কি, তৃণাঙ্কুর ভট্টাচার্য যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে নিয়ে এসে প্রার্থী করেছে। এবং নোয়াপাড়া প্রাক্তন বিধায়ক সুনীল সিং, তিনি 2019 বাই ইলেকশনে নোয়াপাড়া থেকে জিতেছিলেন। তিনি সম্পর্কে অর্জুন সিংয়ের
সম্পর্কে আত্মীয় হন এবং নোয়াপাড়ায় তরুণ তুর্কি যে তৃণাঙ্কুর ভট্টাচার্যের ওপর দল আস্থা রেখেছে, তার বিপরীতে বিজেপির প্রার্থী অর্জুন সিং। এবার সবথেকে বড় কথা হলো যে মঞ্জু বসু তৃণমূলের যে ধর্মতলা ধর্ণা মঞ্চ হয়েছিল, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা যে দূরত্ব পরিষ্কার বোঝা গিয়েছিল, সেই থেকেই বা আগে অন্য কোনো ঘটনার জন্য যে তিনি প্রার্থী পদ পায়নি সেটা একটা পরিষ্কার। সেই মঞ্জু বসু এবং সুনীল সিং এই দুজনে কি নোয়াপাড়ায় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেটা সময়ই বলবে। পরবর্তী হলো আরাবুল ইসলাম। দীর্ঘ বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে সংযুক্ত ছিলেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বে এবার তিনি তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করার পরে ক্যানিং পূর্বে তাকে প্রার্থী করেছে, ফলে আইএসএফ ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। সেই ভোটে দাঁড়ানোর ফলে ক্যানিং পূর্ব থেকে কি তিনি বাজিমাত করতে পারবেন? তিনি আগে ভাঙড়ের নেতা ছিলেন, বেশ কয়েকদিন ধরে বেশ কয়েক মাস ধরে ভাঙড়ে এক অচল অবস্থা তৈরি হয়েছিল এবং তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের প্রাক্তন সদস্য আরাবুল ইসলাম দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে এক টান উত্তেজনা তৈরি হয়েছে এবং পরবর্তীকালে দেখা গিয়েছে যে কি হতে পারে। এবং হুমায়ুন কবির, যিনি বর্তমানেও তৃণমূলের ভরতপুরের বিধায়ক, কিন্তু তিনি দলত্যাগী হয়েছেন এবং জনতা উন্নয়ন পার্টির তিনি এখন সভাপতি হয়েছেন। মিমের সঙ্গে বেশ কয়েকটি সিট শেয়ার করেছে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে। এবার তিনি রেজিনগর এবং অন্য একটি সিট থেকে দাঁড়িয়েছেন, নওদা সিট থেকে। তিনি কি যথেষ্ট পরিমাণে মুর্শিদাবাদে বেগ দেবেন, যেটা তিনি বারবার দাবি করছেন, এবং সংখ্যালঘু ভোট কি সেখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং সেখানে হুমায়ুন কবির বড়সড় একটা ব্যাপার হতে পারে? তো সেই সব তো দেখাই যাবে। খগেশ্বর রায়, রাজগঞ্জের বিধায়ক, তিনি এবার প্রার্থী পদ না পাওয়ার পর অসন্তোষ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং সেই জায়গায় এবার রাজগঞ্জের প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে। এবং স্বপ্না বর্মনকে প্রার্থী করার পর অবশ্য তাকে বোঝানোর পর তিনি কিছুটা মানবর্জন হয়েছেন এবং স্বপ্না বর্মনের হয়ে লড়তে চেয়েছেন, কিন্তু চোরাস্বর তো বইছেই, খরস্বর তো বইছেই। এই 6 বিধায়ক কি তৃণমূলকে হারিয়ে দেবে? অপেক্ষার কয়েকদিনের 4 মে সবই জানা যাবে। তাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলি।